বন্ধুরা, চায়নায় আজ তৃতীয় দিন, আর আমাদের আজকে জানবো প্রায় 500 বছরের পুরনো শাসনামলের ইতিহাস এবং প্রায় 24 জন শাসকের শাসনামল দেখব এই স্থানে। তাই চলুন ঘুরে আসি দ্য ফরবিডেন সিটি, যাকে নিষিদ্ধ নগরীও বলা হয়। কাঠের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় এই রাজপ্রাসাদ চীনের বেইজিংয়ের ঠিক কেন্দ্রবিন্দুতেই অবস্থিত। কিভাবে যাব এই প্রাসাদে? কি আছে এই প্রাসাদে? কেনই বা একে নিষিদ্ধ নগরী বলা হয়? এটার তৈরির ইতিহাস এবং বিস্তারিত থাকবে আমার আজকের এই পর্বে। তো চলুন দেরি না করে ঘুরে আসি দ্য ফরবিডেন সিটি। গুড মর্নিং এভরিওয়ান গাইজ, আমরা এখন চলে আসছি হোটেল থেকে ফরবিডেন সিটি দেখার উদ্দেশ্যে। পিক ওয়ান পিক ও পিক ফটো ওকে। তো দাদা বরাবরের মতোই চাইনিজ ট্রেডিশনাল ড্রেসের সাথে একটা পিকচার নিচ্ছে। ফরবিডেন সিটির ইতিহাসটা অনেক পুরানো। এটা ফরবিডেন সিটিকে নিষিদ্ধ সিটিও বলা হয়। তো আমরা এখন ফরবিডেন সিটি দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা কোন জায়গায়? এইখানে স্ট্রবেরি কিছু কোন জায়গায় আইটেম দেখতে পাচ্ছি। কোথায় অবস্থিত? বেইজিং সিটির ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই ফরবিডেন সিটি। ফোর্ট জিনসিয়াং ফ্রন্ট স্ট্রিট, থিয়ানামেল স্কোয়ার থেকে মাত্র 1 কিলোমিটার উত্তরে অবস্থিত এই ফরবিডেন সিটি। কত খরচ পড়বে এখানে যেতে? যদি আপনি বেইজিং এয়ারপোর্ট থেকে সরাসরি ট্যাক্সি বা ক্যাবে করে যান, তাহলে খরচ পড়বে অ্যাপ্রক্সিমেট 110 থেকে 140 ইয়ান। আর এই খরচ অর্ধেকেরও নিচে নেমে আসবে যদি সাবওয়ে বা এমআরটি ব্যবহার করেন। তবে সেক্ষেত্রে কম করে হলেও 2 বার লাইন চেঞ্জ করতে হবে। যাত্রা সুবিধার্থে এখানে আমি এমআরটি রেল স্টেশনের ম্যাপটা শেয়ার করে দিচ্ছি। চায়নায় সাপ্তাহিক ছুটি 2 দিন, শনি এবং রবি। তবে ফরবিডেন সিটি সোমবার বন্ধ থাকে, আর সময়কাল সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। এখানে 2 বার 2টা সেশনে ফরবিডেন সিটি ভিজিট করতে পারবেন। মর্নিং সেশন সকাল 8:30 থেকে 12টা, ইভিনিং সেশন সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। Hello， 饭推演 ，Hello， 推演，饭推演 ，Hello， 推演 ，Hello， 推演。এই ভিডিও দি ছবি তো। ফাইনালি গাইস, আমরা ফরবিডেন সিটির সামনে চলে আসছি। অনেক পুরানো ঐতিহ্য সমৃদ্ধ, ইতিহাস সমৃদ্ধ একটা জায়গা। আর এখানে সব টুরিস্টরা ট্র্যাডিশনাল ড্রেসে। হাঁটতে হাঁটতে চলে আসলাম থিয়ানামেন স্কোয়ারের সামনে। এখান থেকেও আরও 1 কিলোমিটারের ভেতরে ফরবিডেন সিটি প্রধান ফটক। 178 একর জায়গা জুড়ে এই ফরবিডেন সিটি। 26 ফিট উঁচু দেয়াল দ্বারা ঘেরা আছে এই সিটি। ফরবিডেন সিটিকে মূলত 2টি ভাগে ভাগ করা হয়, যার ভেতরে দক্ষিণে আউটার কোর্ট এবং উত্তরে ইনার কোর্ট। সম্রাট তার পরিবার নিয়ে থাকতেন ইনার কোর্টে, আর আউটার কোর্ট ছিল বাৎসরিক প্রোগ্রাম এবং সাধারণ প্রবেশাধিকার একটা জায়গা। আউটার কোর্টকে আবার 5টা স্তরে বিভক্ত করা হয়েছিল। প্রথমেই মেরিডিয়ান গেট, যা প্রথম প্রবেশদ্বার। এর ভেতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন গেট অফ সুপ্রিম হারমোনি। তারপরে একটু আগালে দেখতে পারবেন হল অফ সুপ্রিম হারমোনি। তারপরে আরেকটু জায়গায় গেলে হল অফ সেন্ট্রাল হারমোনি। ঠিক তারই পরে দ্য হল অফ প্রিজার্ভিং হারমোনি। মূলত এই আউটার কোর্টটি অফিসিয়াল কাজেই ব্যবহার হতো। সাধারণ ব্যক্তিবর্গ এই আউটার কোর্টের পরে আর প্রবেশ করতে পারতেন না। যেতে যেতে গাইডের সাথে কথা হচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এখানে আনুমানিক কতজনের উপস্থিতি হয় প্রতিদিনে। উনি আমাকে বললেন প্রতি বছর প্রায় 20 লাখ পর্যটক ঘুরতে আসেন এই ফরবিডেন সিটি দেখতে। আমি কিন্তু শুরুতে অবাক হলেও তার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন সামনের দিকে যাই। মনে হচ্ছে 5 ঘন্টা অনেক কম সময়। লুক এট দ্য ক্রাউড অ্যান্ড কিউ।
found out they are old. আচ্ছা, চায়নায় আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ সবাই দিয়েছে, এর আগেও বিভিন্ন ব্লগে পেয়েছি, আমিও একটু দেই। চায়নায় আপনি যে কোনো স্পটে এক্সপ্লোর করতে চান না কেন, আপনাকে অবশ্যই পাসপোর্টটা সাথে রাখতে হবে, কারণ ওরা পাসপোর্টটা স্ক্যান করে আপনাকে এন্ট্রি দিবে, এটা ম্যান্ডেটরি। সো পাসপোর্টটা সবসময় সাথে রাখবেন। আর কিউ তো দেখতেই পাচ্ছেন, ফরবিডেন সিটির কিউ, এত গ্যাদারিং, এত লোক আসবে চিন্তাই করি নাই। দেখা যাক কি হয়। এখন পর্যন্ত খুব ভালো লাগছে, ভেতরে আশা করি অনেক ভালো কিছু ওয়েট করছে আমাদের জন্য। আমরা ঢুকছি ফরবিডেন সিটি এন্ট্রি গেট দিয়ে, ওটা মনে হয় সেকেন্ড গেট। এই গেটটা দেখতে দেখতে বিশাল এক দরজার সামনে এসে হাজির। দরজার মাঝে পিতলের কাজ করা, সাথে পাথরের সুন্দর নকশা। ভেতরে প্রবেশ করছি আমরা। এই দরজাটা সবচেয়ে বড়। জিজ্ঞেস করলাম গাইডকে এই দরজাটা কেন এত বড়। উনি আমাকে বললেন, আপনি যে দরজা দিয়ে প্রবেশ করেছেন, আজ থেকে 500 বছর আগে এই দরজা দিয়ে সম্রাট নিজে প্রবেশ করতেন। আর তার পাশে আরেকটা বড় দরজা দেখলাম, সেই দরজা দিয়ে প্রবেশ করতেন রয়্যাল ফ্যামিলির লোকজন। এছাড়াও পাশে আরও 3টে ছোট ছোট দরজা ছিল, যেই দরজাগুলো দিয়ে মন্ত্রী পরিষদের লোকজন এবং সাধারণ লোকজন প্রবেশ করতে পারতেন এই সিটিতে। মেরিডিয়ান গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল সামনে বিশাল এক চত্বর, মাঝে কৃত্রিম এক খাল। খালের ওপরে পাথরের তৈরি 5টি সেতু। মূলত এই সেতু পার হয়েই চলে যেতে হবে সামনের দিকে, দ্য গেট অফ সুপ্রিম হারমোনি। আমরা ইতিমধ্যেই গেট অফ সুপ্রিম হারমোনি নিয়ে বলেছি, আর আমার সামনেই সেই চত্বর। মূলত এই সুপ্রিম হারমোনির সামনেই বাৎসরিক উৎসব এবং মন্ত্রিপরিষদের মিটিংগুলো হয়ে থাকতো। আর এই জায়গাটুকু পর্যন্তই সাধারণ জনগণ আসতে পারতেন। এরপরে সাধারণ জনগণের আর কোনো প্রবেশাধিকার ছিল না। গেট অফ সুপ্রিম হারমোনির সামনে হাঁটতে গিয়েই চোখে পড়ল 2টা ব্রোঞ্জের বড় বড় মূর্তি। মূর্তি দুটো সিংহের, একটা পুরুষ সিংহ, একটা মহিলা সিংহ। এই সিংহের মূর্তির কাহিনীটা আমরা একটু পরে জানতে পারবো। গেট অফ হারমোনির ঠিক ডান পাশেই এই মিউজিয়াম প্যালেসের ম্যাপ দেয়া আছে। আমাদের গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল এখানে কি কি জায়গা আছে। চলুন একটু ওনার কাছ থেকে শুনে নিই। 704 rooms in it's called Forbidden City. Front court, inner court. The white part now open to the public. The emperor have many ladies. Each lady have their own room. Yes. Palaces. This area not open, but closed for the keys for the prince and the princess. When they were little, they can live in Forbidden City, and after. সামনে এখন যে হলটি দেখতে পাচ্ছেন বা বিশাল যে চত্বর দেখতে পাচ্ছেন, তা হলো হল অফ সুপ্রিম হারমোনি। ওই শাসনামলে রাজকীয় এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি এই হলের সামনেই অনুষ্ঠিত হতো, আর সম্রাট এই স্থানেই তার নিয়মিত বৈঠক এবং কাজগুলি করে নিতেন। আমার মতো অনেকেরই মনে হয়তোবা একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকক্ষণ ধরেই, যে আসলে কেন এটা বা কী কারণে নিষিদ্ধ নগরী হয়েছিল। যতদূর খোঁজ নিয়ে জানতে পারলাম, চায়নার শাসকরা নিজেদেরকে সূর্যের সন্তান মনে করতেন, আর তাদের ধারণা ছিল এই পৃথিবীর সমস্ত শক্তি শুধু তারাই উপভোগ করতে পারবেন। আর এই উপভোগের জায়গা বা এই প্রাসাদ হলো স্বর্গের একটা অংশ। তাই এই প্রাসাদকে সাধারণ মানুষের প্রবেশ তো দূরে থাক, কাছাকাছি আসারও একসময় কোনো অনুমতি ছিল না। যার কারণে সম্রাট তার পরিবারের স্বার্থ রক্ষার জন্যই এই প্রাসাদটিকে নিষিদ্ধ নগরী ঘোষণা করেছিলেন। 178 একর জায়গার উপর এই নির্মিত প্রাসাদ শুধু একটি প্রাসাদই নয়, এখানে রয়েছে 980টিরও বেশি বিল্ডিং, আর এর মাঝে রয়েছে 8886টি কক্ষ। প্রায় 10 লক্ষ শ্রমিকের 1460 খ্রিস্টাব্দ থেকে 1420 খ্রিস্টাব্দ এই 14 বছর সময় লেগেছে এই প্রাসাদের কাজ শেষ করতে। এই প্রাসাদ শেষ করতে কিন্তু সাধারণ কোনো কাঠ ব্যবহার হয়নি, মূল্যবান ফোরবিয়ানা কাঠ, দামি মার্বেল ও ইট। তবে বলে রাখা ভালো, এই ফরবিডেন সিটি নির্মাণে কোনো প্রকার লোহার পেরেক ব্যবহার করা হয়নি। মোট 24 জন সম্রাট এই রাজপ্রাসাদ ব্যবহার করেন। এর মধ্যে মিং রাজবংশের 14 জন ও সিং রাজবংশের 10 জন। এখানে বসেই
চীন শাসন করেন তারা। আর এই রাজতন্ত্রের অবসান হয় শেষ শাসক পুইয়ের বিদায়ের মাধ্যমে 1912 সালে। তবে এই শাসন পুরোপুরি শেষ হতে 1925 সাল লাগে তাকে পুরোপুরি উচ্ছেদ করতে। ফরবিডেন সিটি ঘুরতে হলে আপনাকে আমার মনে হয় পুরো দিনটা নিয়ে আসা উচিত, কারণ এখানে এতগুলো প্রাসাদ করছে এরা, মানে এগুলো বিভিন্ন স্তরে কর্মচারীদের জন্য, অফিসিয়াল ওয়ার্ক করার জন্য, রাজাদের জন্য, রাজার ছেলে মেয়েদের জন্য, আবার তাদের মনোরঞ্জনের জন্য আলাদা আলাদা ক্যাসেল আছে এখানে। তো আমার মনে হয় আপনারা যারা ফরবিডেন সিটি এক্সপ্লোর করতে আসবেন তারা খুব আর্লি আসবেন এবং চেষ্টা করবেন এদের যেদিন অফ ডে সেদিনটা অ্যাভয়েড করার, কারণ প্রচুর ক্রাউড হয়। এটা এক্সপ্লোর করতে হলে আসলে একটু সময় নিয়ে যদি ফাঁকা সময় আসা যায় আমার মনে হয় খুব ভালো হবে। এটাই রাজা সিংহাসন, এখানে কিম যে সে বসতো, এখানে অফিসিয়ালরা বা অফিসিয়াল পর্যন্ত আসতে পারতো, সাধারণ প্রজারা আসতে পারতো না। এই সেই সিংহাসন যেখানে বসে উনি এই রাজ্য শাসন করেছে। হল অফ সেন্ট্রাল হারমোনির সামনে আসলেই দেখতে পাবেন কপারের 2টা সিংহ। সিংহের কথা আগেই বলেছিলাম। ডান পাশের সিংহটি পুরুষ সিংহ, আর তার ঠিক ডান পায়ের নিচেই পৃথিবী, যা মনে করিয়ে দেয় তার সুপ্রিম পাওয়ারের কথা। আর বাম পাশের সিংহটি সিংহী, যার বাম পায়ের নিচে সিংহ শাবক, মানে হচ্ছে রাজ পরিবারের প্রত্যেককে নিরাপত্তায় বেড়ে ওঠা নিশ্চিত করা। ঘুরতে ঘুরতে খুঁজে বের করলাম 980টি বিল্ডিংয়ের মধ্যে একটি বিল্ডিং, যেখানে সম্রাট তার স্ত্রীদেরকে রাখতেন। তাও আবার প্রত্যেকটা স্ত্রীদেরকে আলাদা আলাদা বিল্ডিংয়ে রাখা হতো। এমনই একটি বিল্ডিংয়ে প্রবেশ করছি, ভেতরটা আরেকটা জগৎ। এখানে সকল ধরনের সুযোগ সুবিধা ছিল এবং প্রত্যেকটা বিল্ডিংই আরেকটা বিল্ডিং থেকে বেশ দূরে এবং আলাদা। তো দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংয়ের বাইরের ফটক, আবার ভেতরে আরেকটা জায়গা। এখানে এরই মাঝে অনেক ধরনের ফটো সেশন হচ্ছিল। আমিও সুযোগ হাতছাড়া করলাম না, লোকাল একজনের সাথে খানিকক্ষণ ফটো সেশন করে নিলাম। 32 RMB দিয়ে একটা লিচি ড্রিঙ্কস নিয়ে নিলাম। এখানে ড্রিঙ্কস, কফি, এই সুভিনিয়ার শপটা খুবই চমৎকার। এখানে আসবেন সবাই, আশা করি ভালো লাগবে। ফিরে যাচ্ছি ইতিহাসের এক সাক্ষী হয়ে। 3 ঘন্টা সময় পার করে তাও আউটার কোর্টের মাত্র অল্প এই জায়গাটুকুই দেখতে পেরেছি। তারপরও নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এই কীর্তি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। ফিরব আগামী পর্বে চীনের আরেক সুন্দর শহর, যাকে বসন্ত নগরীও বলা হয়। হ্যাঁ, বলছি কুনমিংয়ের কথা। দেখব আরেক আশ্চর্যজনক জায়গা, দ্য স্টোন ফরেস্ট। ততক্ষণ থাকুন আইআই ভ্লগসের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।